করো এই ম্যাথটা ছিল না যে স্কয়ার থ্রেড পাওয়ার স্ক্রু হ্যাজ এ মেজর ডায়ামিটার অফ 32 mm পিচ ডায়ামিটার পিচের ভ্যালু তারপর বাকি প্যারামিটারস গুলো যা যা আছে এখানে দেওয়া আছে তো আমাদেরকে ফার্স্টে বের করতে হবে ফাইন্ড দ্য থ্রেড ডেপথ থ্রেড উইডথ পিচ ডায়ামিটার মাইনর ডায়ামিটার এন্ড লিড তো ফার্স্টে আসো যে থ্রেড ডেপথ আর থ্রেড উইডথটা কি কেউ বলতে পারবা এনিওয়ান Sir, P by half thread depth. আচ্ছা তো আমরা ওই একটা ফিগার খেয়াল করি এখানে কোন টাইপের থ্রেড আমরা ডিজাইন করতেছি ম্যাথে Square স্কয়ার thread. থ্রেড তো এখানে দেখো যে একটা স্কয়ার থ্রেডের পিকচার দেওয়া আছে আই হোপ অল অফ ইউ ক্যান সি ইট তো এগুলো তো কি থ্রেড পিটা আসলে কি পিচ Pitch. তো এখানে থ্রেডের হাইটটা যেটা কত দেয়া আছে P by 2. p/2 আর উইডথটা কত এটা না উইডথ Yes, sir. P by 2. এটাও p/2 এখানে যদি p আসে এটা p/2 যদি গ্যাপটা হয় তাহলে এটাও তো p/2 obviously তাই না Yes, sir. যদি হয় তো এখানে দেখো the thread depth and thread width are same and equal to half the pitch তো তোমরা এখানে এইভাবে না লিখে কোশ্চেনে লিখবা যে thread depth equals to কত p/2 তারপর p এর ভ্যালু কত 4 mm ওটা বসায় তারপর thread depth এর ভ্যালু কত আসবে 2 mm similarly thread width টাও আমরা লিখবো যে we know thread width equals to p/2 p এর ভ্যালু 4 আমরা যদি ইকুয়েশনে সাবস্টিটিউট করি আমরা থ্রেড উইডথ এর ভ্যালুটা পেয়ে যাব এখন ফাইনালি দুইটা ডায়ামিটার বের করতে বলছে ওয়ান ইজ পিচ ডায়ামিটার অ্যানাদার ওয়ান ইজ মাইনর ডায়ামিটার তো এই দুইটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি মাইনর ডায়ামিটারটা মনে আছে Sir, pitch height টা বাদ দিতে হবে major diameter থেকে। হ্যাঁ আমরা যদি ধরো স্ক্রু বা থ্রেড যেটাই কনসিডার করি স্ক্রু বা স্ক্রু ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি ওই উপরের থ্রেডটা বাদ দিয়ে দিই তাহলে একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন থাকে না জি স্যার। তো ওই যে পোর্শনের যে ডায়ামিটার ওইটাকে আমরা কি বলছিলাম যে ওইটা মাইনর ডায়ামিটার জি স্যার। তো মাইনর ডায়ামিটারটা বের করার জন্য আমরা যদি মেজর ডায়ামিটার থেকে থ্রেডের হাইটটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি মাইনর ডায়ামিটারটা পেয়ে যাব না জি স্যার। তো এইখানে দেখো dr ইজ দ্য মাইনর ডায়ামিটার dr সমান d মাইনাস p এটা কি ঠিক আছে জি স্যার ঠিক আছে অনেকে কোশ্চেন করতে পারে এটা কেন p/2 হইল না এইখানে যদি তুমি ফিগারটা খেয়াল করো তাহলে এই জিনিসটা অনেক কনফিউজিং হয়ে যায় এই ফিগারটা যদি খেয়াল করো অনেকে বলবে স্যার আমরা তো ডিটা জানি পিটাও জানি তো dr সমান কি লিখতে পারি কি লেখা যায় ডি মাইনাস পি d মাইনাস p তো এখানে দেখো যে থ্রেডটা কিন্তু এক পাশেও না এই পাশেও থ্রেডটা আছে তো আমরা যদি ধরি অ্যাক্সিস এই পাশে তো dr সমান d মাইনাস p/2 প্লাস p/2 ওই পাশে তো আরেকটা থ্রেড আছে ওইটার হাইটটা বাদ দেওয়া লাগবে না আমাদের জি স্যার। তো এই ফর্মুলাটা এইভাবে আসছে ওরা ডিরেক্টলি লিখে দিয়েছে আমি ধরো ওই যে তোমাদের ম্যাথ করাইতে গেলে এগুলো ধরো ডিটেইলস ওইভাবে একে একে দেখাইতাম বাট এখন তো ধরো তোমাদের অনেক ফ্রেন্ডরা দেখতেছে না আমার তো মেজরিটির কথা চিন্তা করা লাগবে তো এখানে দেখো যে dr সমান d মাইনাস কত p/2 প্লাস p/2 এগুলো খাতায় লিখে ফেলবো কারণ পরে দেখবা যে কনফিউজড হয়ে যাবে আর কি তো এইখানে দেখো যে আমরা মাইনর ডায়ামিটারটা তো পেয়ে গেছি তাই না জি স্যার। মাইনর ডায়ামিটার নিয়ে কোনো সমস্যা নাই ফাইনালি আসো পিচ ডায়ামিটারটা একটু পরে বলতেছি লিডের ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো লিড পাওয়ার জন্য আমাদের দেখা লাগবে যে স্ক্রুটা কি number of thread হ্যাঁ into the pitch. হ্যাঁ তো স্ক্রুটা কি সিঙ্গেল থ্রেড না ডাবল থ্রেড না মাল্টিপল থ্রেড তো আমরা এখানে কোশ্চেনে দেখছি কি স্ক্রুটা কোন টাইপের থ্রেড Double thread. ডাবল থ্রেডস
তো ডাবল থ্রেডস হইলে n এর ভ্যালু কত? n যদি হয় নাম্বার অফ থ্রেড, n ইকুয়ালস টু 2। জি স্যার। এন্ড পিচটা তো আমরা জানি কোশ্চেনে দেয়া আছে, এখান থেকে আমরা ইজিলি লিডের ভ্যালুটা বের করতে পারবো। L equals to n times b, where 2 times 4 8। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এই জিনিসটা নিয়ে আমরা এলবোরেট ক্লাসে ডিসকাস করছি না? জি স্যার। এখন আসলে ওই যে পিচ ডায়ামিটার বা ডিএম, এটা কিভাবে আসলো? ডিএম ইকুয়ালস টু ডি মাইনাস পি বাই 2। এটা কি এক্সপ্লেইন করতে পারবো? দ্বারা হোয়াইট বোর্ড অন করে দিলে আমি ধরো মাউস দিয়ে আঁকতেছি, তো স্ক্রুটা দেখতে এরকম না অলমোস্ট? দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড? জি স্যার। এটা আমাদের জি স্যার। এই ডায়ামিটারটা কোনটা? ডায়ামিটারটা মাইনর টাইম মাইনর ডায়ামিটার। ডায়ামিটার, এটা মেজর ডায়ামিটার। মেজর ডায়ামিটার। নরমালি পিচ ডায়ামিটার আমরা কি বলছিলাম, which is greater than minor diameter but less than মেজর ডায়ামিটার। major diameter। আর থিওরিটিক্যালি ওটা ম্যাক্সিমাম টাইম দেখা গেছে which is in between half of the বা এই দুইটার এভারেজ, মানে জি পিচ স্যার। ডায়ামিটারটা এই যে মিড পয়েন্ট দিয়ে পাস করতেছে। জি স্যার। জি স্যার। তো আমাদের পিচ ডায়ামিটার মানে কি? লেন্থটা, জি জি স্যার। স্যার। তাই না? আমরা দেখো এই টোটাল লেন্থটা জানি না? টোটাল লেন্থ থেকে যদি এই পোরশন আর এই পোরশন বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? পিচ ডায়ামিটার। জি স্যার। হ্যাঁ, তুমি চাইলে এই যে ডিআর এর সাথে এই পোরশন আর এই পোরশন এড করলেও পিচ ডায়ামিটার পেয়ে যাবে। ইটস আপ টু ইউ, তুমি কিভাবে বের করতেছো, বুঝছো? আমাদের ঘুরে ফিরে এই লাইনটাই বের করা লাগবে। তো আমাদের যে গিভেন প্যারামিটারস গুলো দেওয়া আছে বা যে গিভেন মেজারমেন্ট গুলো দেওয়া আছে, ওইখানে যদি আমরা সাবস্টিটিউট করে ফেলি, আমরা ইজিলি আমরা পিচ ডায়ামিটারটা বের করতে পারবো। তো জি স্যার। তো এখানে ওরা যেটা করছে আর কি, ওরা যেটা করছে ডিএম ইকুয়ালস টু ওই মেজর ডায়ামিটার থেকে ওই পিচ ডায়ামিটারটা বের করছে। এখানে কিন্তু আসছিল মেইন ফর্মুলা ডি মাইনাস পি বাই 2 প্লাস পি বাই 4 প্লাস পি বাই 4। জি স্যার। এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আসবে ডি মাইনাস পি বাই 2। এই পর্যন্ত তো সবাই বুঝছো, ডিএম ডিআর এন্ড এল। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত বোঝার পর তারপর দেখো যে এই পার্টটা শেষ। তারপর আসলো যে ফাইন্ড দ্য টর্ক রিকোয়ার্ড টু রেইজ এন্ড লোয়ার দ্য লোড। এই ফর্মুলাটা আমরা সবাই লাস্ট ক্লাসে দেখছি, বাট এই ফর্মুলার সাথে একটা ভেরিয়েশন আসবে। কি ভেরিয়েশন আসবে? এখানে দেখো যে কলার নিয়ে ডিরেক্টলি কিছু বলা হয় নাই, বলা আছে যে এখানে হ্যাঁ, কোন স্যার। কলার ইউজড আছে, বাট এখানে কিন্তু ডায়ামিটার অফ দ্য কলার দেয়া আছে না? জি স্যার। তো ডায়ামিটার অফ দ্য কলার দেয়া আছে মানে কি? এখানে কলার ইউজ হয়েছে। কলার ইউজ Collar হয়েছে, frictionটা- কলার ফ্রিকশনটা আমাদের কনসিডারেশনে নিয়ে আসা লাগবে। তো আমরা যদি ফর্মুলাগুলো খেয়াল করি, ফ্রিকশন কোএফিশিয়েন্ট তো দাও ফ্রিকশন কোএফিশিয়েন্ট এই যে এফ এফসি টাইপস। দেয়া আছে না? স্যার। তো নরমালি আমরা জানি কি টর্ক রিকোয়ার্ড টু রেজ দ্য লোড, এই ফর্মুলা, এন্ড টর্ক রিকোয়ার্ড টু লোয়ার দ্য লোড, এই ফর্মুলা। বাট যেহেতু এখানে আমরা ফ্রিকশন কলারটা ইউজ করতেছি, তো কলারের ফ্রিকশনটা কনসিডার করা লাগবে। মানে টোটাল টর্কটা আসবে টি ইকুয়ালস টু টিএল প্লাস টিসি অর টিআর প্লাস টিসি, একটু আগে যেটা বলছিলাম আর কি। তো ওরা এই জিনিসটা করছে যে ইউজিং ইকুয়েশন 8.1 এন্ড 8.6, তোমাদের কিন্তু এই জিনিসটা লেখা লাগবে খাতার মধ্যে। এই ফর্মুলাগুলো তো তোমাদের ধরো ওই যে ফর্মুলা বুক বা যে বুকটা সাপ্লাই দেওয়া হয় হ্যান্ডবুক, ওইখানে তো সব ফর্মুলাগুলো লাগবে। ফর্মুলাগুলো মুখস্থ করার দরকার নেই, বাট ওই বইয়ে যে রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে, অবভিয়াসলি ওই রেফারেন্স নাম্বার তোমাদের এখানে লিখে দেওয়া লাগবে যে ইউজিং ইকুয়েশন অত ফ্রম পেজ নাম্বার অত উই গেট টিআর সমান এফ ডিএম বাই 2 এল প্লাস পাই এফ ডিএম ডিভাইডেড বাই অত প্লাস এফ এফ সি ডিসি। এখানে যদি
কোনো কলার থাকতো না, তাহলে এই টার্মটা কমপ্লিটলি কি আসতো, বাদ যেত। 0 আসতো, বা এখানে আমাদের এই জিনিসটা কনসিডার করা লাগতো না। তো এখানে দেখো এফ এর ভ্যালু কি দেওয়া আছে না কোশ্চেনে? জি স্যার। এফ এর ভ্যালু দেওয়া আছে 6.4 কিলো নিউটন এন্ড ডিএম, ডিএমটা আমরা বের করছি না এখন, জি ডিএমটা স্যার। কত, 30 মিলিমিটার। তো এইখানে যেহেতু আমরা সব এসআই ইউনিটে করছি, তোমার এখানে সবকিছু কনভার্ট করে নেওয়া লাগবে এসআই ইউনিটে। এখানে দেখো তো এফডিএম ওরা কোনো কনভার্ট করছে? স্যার আলটিমেটলি কিন্তু কনভার্ট করাই আছে, এটা আছে কিলো নিউটন আর এটা আছে মিলিমিটারে। তো এখানে কি আসার কথা, টাইমস 1000, আর এটা ছিল 30, যদি আমরা মিটারে নেই 30 ডিভাইডেড বাই 1000, এটা নিলাম নিউটনে, এটা নিলাম মিটারে, তো 1000 কাটা আর কি। তো মানে কিলো নিউটন আর মিলিমিটার আর নিউটন মিটার তো সেম সেম ভ্যালু আসবে যদি আমরা মাল্টিপ্লিকেশন বা যাই করি। আরেকবার বলেন প্লিজ। সিম্পলি বলে দেই যে এইখানে যে যে ফর্মুলাগুলো ইউজ করব আমরা সবগুলো এসআই ইউনিটে ইউজ করব। তো এখানে ফোর্সগুলো তুমি এসআই ইউনিটে কনভার্ট করবো, ওরা এসআই ইউনিটে কনভার্ট করে এখানে শর্টকাট দিয়ে দিছে। নর্মাল ফোর্স ছিল 6.4 কিলো নিউটন, তো আমাদের এটাকে কি নেওয়া লাগবে, 6.4 নিউটন। নিউটনের জন্য এখানে কি 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, তাই না? আবার ডিএম, ডিএম এর ইউনিট কোন কোন ইউনিটে আছে, মিলিমিটারে। মিলিমিটার। তো এটাকে আমাদের মিটারে নিয়ে আসা লাগবে, মানে 30 ডিভাইডেড বাই 1000, উপরে 1000 নিচে 1000, দুইটা কাটাকাটি। কাটাকাটি। সো আলটিমেটলি এইভাবে চলে আসলো। এইখানে দেখো সবগুলাই কিন্তু সেম টাইপের লেন্থ, এল ডিএম ডিএম এল। তো ওরা এখানে তো উপরে নিচে ধরো মিলিমিটার থাকলেও যেটা আসবে রেশিও, মিটার থাকলেও রেশিওটা সেম আসবে। তো এইভাবে আর কি তোমরা এটা সিম্পলি এসে ইউনিটে কনভার্ট করে দেখবা যে ফাইনালি আনসারটা আসবে 26.18 কিলো নিউটন। আমি যেটা বলছিলাম এখানে একটু আনসারের ভেরিয়েশন ওই আর কি, ক্যালকুলেশন করলে ধরো আমরা যদি 4 ডিজিট কনসিডার করি, এটার ভ্যালু আসবে 26.1769 নিউটন মিটার। ট্রাই করবা সবসময় 4 ডিজিট রাখার জন্য পয়েন্টের, বুঝছো? পার্টিকুলার ধরো ফার্স্ট ডিজিট আসবে, আর ধরো আমাদের অনেক সময় কেবল ইউজ করার সময় ইন্টারপোলেশন করা লাগে, ধরো 2 ডিজিট আছে, ইন্টারপোলেশনে দেখবে যে আবার রেজাল্টের ভেরিয়েশন আরো একটু বেশি হয়ে যাচ্ছে, তো 4 ডিজিট রাখাটা বেটার। এটা তো বুঝছো টিআর, সবাই বুঝছো না এটা? জি স্যার। টিআর যদি বুঝো তাহলে টিএল তো পারবে না। জি স্যার। যে টিএল এর ফর্মুলাটা আছে জাস্ট আমরা সাবস্টিটিউট করে দিয়ে দেব, এখানে যে ভ্যালুটা আছে তো ঘুরে ফিরে যেটা আসবে টিএল এর ভ্যালু আসবে 9.77 নিউটন মিটার। তো এখানে দেখো যে আমাদের সেকেন্ড পার্টটাও শেষ, ফাইন্ড দ্য টর্ক রিকোয়ার্ড টু রেইজ এন্ড লোয়ার দ্য লোড। ফাইনালি যেটা আসলো ফাইন্ড দ্য এফিশিয়েন্সি ডিউরিং লিফটিং দ্য লোড। তো এফিশিয়েন্সির এক্সপ্রেশন আমরা ওইদিন দেখছি, খুবই সিম্পল একটা ছোট্ট একটা ফর্মুলা আছে এফিশিয়েন্সির এক্সপ্রেশন, efficiency equals to FL by twice by TR। তো এখানে দেখো যে সবগুলো ভ্যালু আমাদের আগে ক্যালকুলেট করা আছে না? জি স্যার। তো এফিশিয়েন্সির এক্সপ্রেশনে যদি ফর্মুলাগুলো বসায় দিয়ে দেখবে যে FL by twice by TR, যে ভ্যালুটা আসবে 0.311। এই পর্যন্ত ক্লিয়ার তো? জি স্যার। তো পরের পার্টে যেটা আসলো ফাইন্ড দ্য বডি স্ট্রেসেস টরশনাল এন্ড কম্প্রেসিভ। এইখানে একটু সমস্যা হবে। তো আমরা যদি টরশনাল স্ট্রেস বের করতে যাই একটা সিলিন্ড্রিক্যাল শ্যাফটের, এটার ফর্মুলা কি ছিল? এমন একটা ফর্মুলা ছিল না, 16T/πd3। জি স্যার। সবাই সলিড মেকানিক্সে পড়ে আসছে। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ আমাদের কাছে টি কয়টা আছে? দুইটা। দুইটা দুইটা স্যার। আছে, কোনটা ইউজ করবা? বলো, এন্ড কোনটা ইউজ করবা এন্ড ওয়াই? বেশিটা, কেন বেশিটা বলো তো? তাহলে স্যার কমটাও তখন নিতে পারবে। আমরা যখন আগেও ডিজাইন করছি আমরা কি দেখছি, আমরা সবসময় ম্যাক্সিমাম লিমিট দিয়ে ডিজাইন করব, তাইলে লোয়ার লিমিটগুলো বাদ যাবে না। আমরা যদি ধরো কমটা নিয়ে করি বেশি হলে ভেঙে যাবে। বেশিটা হলে ভেঙে যাবে। তো এখানে ওরা যেটা করছে ওই সিম্পলি
আমাদের দেখো যে নরমালি টিআর এর ভ্যালু আসছে 26.18 নিউটন মিটার, বাট টিএল এর ভ্যালু আসছে কত 9.77 নিউটন মিটার। তো আমরা কোনটা কনসিডার করব? টিআর অবভিয়াসলি টিআর কনসিডার করব। 6.1 টিআর কত 26.18। তো body shear stress due to torsional moment here at the outside of the screw body is ওই যে ফর্মুলা বসাইছি 16 TR by pi dr cube। তো এখানে দেখো যে সব ভ্যালুগুলো আমাদের অলরেডি জানা আছে, তাই না? জি স্যার। তো জানা আছে যেহেতু সবাই তো লিখতেছো, তাই না? জি স্যার। সাবস্টিটিউট করে ফেললে আসবে 6.07 মেগাপাস্কাল। আর এখানে ডিআর কেন স্যার? ডিআর কেন এখানে আসে? এটা কি শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসটা মানে কি? শিয়ার স্ট্রেস কখন হবে? টেন্ডেন্সি টু টিয়ার দ্য হোল অফ দিস পার্ট, তাই না? শিয়ার স্ট্রেস মানে কি? একটা পার্টের সাথে আরেকটা পার্টের যদি ধরো প্যারালালি টিয়ার হওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয়, তো এই ছিঁড়ে যাওয়ার জন্য এই পুরোটাই ছিঁড়বে না যদি আমরা এটা কেটে ফেলি এদিকে। জি স্যার। তো এখান থেকে আসছে ডিআর। ডিআরটা আসলে কি? মাইনর ডায়ামিটার। জি স্যার। জি স্যার। থ্রেড গুলো কেন কাউন্ট হচ্ছে না? সেগুলো কাউন্ট লাগতেছে না, তো আমরা জাস্ট এখানে শেয়ারটা ক্যালকুলেট করতেছি। শেয়ারটা আসলে তো এখানে রুটটা কি? শেয়ার স্ট্রেসটা এই ফুল বডির উপর ডিস্ট্রিবিউটেড হবে না, জাস্ট কিছু সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল পার্টের উপর এটা আসতেছে। সেটা কাউন্ট করে আসবে যদি আমরা বিয়ারিং স্ট্রেসটা কনসিডার করি। তো এটা শেয়ার স্ট্রেস। আমরা যদি এখন বলি যে এক্সিয়াল নরমাল স্ট্রেস বা নরমাল স্ট্রেসটা কি হবে, এখানে কোয়েশ্চেনে বলছি যে এই দেখো ফাইন্ড দ্য স্ট্রেসেস টরশনাল। তো আমরা টরশনাল শেয়ার স্ট্রেস বা টরশনাল স্ট্রেসটা আমরা বের করছি। ফাইনালি বলছি যে ফাইন্ড দ্য কম্প্রেসিভ স্ট্রেস। তো কম্প্রেসিভ স্ট্রেস ইজ ওয়ান টাইপ অফ এক্সিয়াল স্ট্রেস, তাই না? জি স্যার। এক্সিয়াল স্ট্রেস কয় ধরনের হয়? দুই ধরনের, কম্প্রেসিভ টেনশন। হ্যাঁ, টেনসাইল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস। তো এখানে বলছি যে কম্প্রেসিভ স্ট্রেসটা ডিটারমাইন করার জন্য। তো এখানে দেখো যে ফর্মুলাটা দেয়া আছে, the axial stress sigma in the body of the screw due to the load F কত দেয়া আছে? আমরা জানি যে axial stress এর ফর্মুলা সমান F by A, মানে F টা অ্যাপ্লাইড লোড আর এটা ক্রস সেকশনাল এরিয়া, তাই না? তো axial স্ট্রেসটার ক্ষেত্রে এখানে দেখো কি বলছে আমাদের, ডাইরেক্টলি axial স্ট্রেস বলছে না কম্প্রেসিভ স্ট্রেস বলছে কোশ্চেনে? স্যার কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস বের করার জন্য বলছি। তো এখানে দেখো যে আমরা এক্সিয়াল স্ট্রেসের ফর্মুলায় জাস্ট আগে একটা মাইনাস দিছি। কেন? স্যার কম্প্রেস হচ্ছে কম্প্রেশন। এখানে যদি বলতো টেনসাইল স্ট্রেস তাহলে এখানে প্লাস হইতো, বাট আমরা স্প্রিং এ কি কখনো টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করি? না স্যার। না স্যার। অবভিয়াসলি আমাদের ওইটা কম্প্রেসিভ স্ট্রেস হিসেবে কাউন্ট হবে। তো এখানে আসলে একটা মাইনাস। বুঝছো? জি স্যার। জি স্যার। তুমি এটা লিখলেও হবে, বাট তুমি যদি এখানে তো এক্সিয়াল নরমাল স্ট্রেস লিখছে, তোমরা যদি এখানে দেখো যে দ্য ভ্যালু অফ দ্য কম্প্রেসিভ স্ট্রেস ইকুয়ালস টু, তখন মাইনাস না দিলে হবে, কারণ তুমি কোশ্চেনে এখানে আগের লাইনে বলে দিতেছো এটা কম্প্রেসিভ স্ট্রেস। এখানে যেহেতু ডিরেক্টলি ওরা কিছু বলে নাই যে কম্প্রেসিভ স্ট্রেস, এই জন্য এখানে মাইনাস দিছে, কারণ এটা বুঝাইছে এখানে একটা কম্প্রেশন হইতেছে। ইটস আপ টু ইউ, তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছো, বুঝছো? জি স্যার। তো কম্প্রেসিভ স্ট্রেস শেষ। ফাইনালি মনে পরের পার্টে বলবে যে ফাইন্ড দ্য বিয়ারিং স্ট্রেসেস। তো বিয়ারিং স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেসে 4F কেন ছিল স্যার? পাই বাই 4 টি আর স্কয়ার, নিচে পাই এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কয়ার, পুরোটা উপরে চলে আসলো। এই যে ফর্মুলা সব কিছু দেয়া থাকবে, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট তোমার অ্যাপ্লিকেশনটা জানতে হবে আর কি। তো বিয়ারিং স্ট্রেস, এখানে আসো ফাইন্ড দ্য বিয়ারিং স্ট্রেস বের করতে বলছি। একটু আগে তোমাদের একটু দেখাইছি যে এই লাইনটা তোমাদের ওই স্লাইডে বলছিলাম যে the engaged threads cannot share the load equally. Some experiments show that the first engaged thread carries 3.38 of the load, the second 1.28 and the third one is 0.18. তো এই জিনিসগুলো ইউজ করে আমাদের ওই বিয়ারিং স্ট্রেসটা ক্যালকুলেট করা লাগবে। তো বিয়ারিং স্ট্রেসের ফর্মুলা এটা মনে হয়,
the bearing stress equals to minus twice f divided by pi dm nt times p. এখানে দেখো তো আমরা সব ভ্যালুগুলো কি জানি আমরা জানি স্যার। জি স্যার। বলো তো এনটিটা কি হবে এনটিটা স্যার নাম্বার অফ থ্রেড না, থ্রেড নাম্বার অফ থ্রেড। এটা কিন্তু নাম্বার অফ থ্রেড না, এনটিটা হলো নাম্বার অফ এনগেজ থ্রেডস। তো আমরা একটু ফর্মুলাটা খেয়াল করি। এখানে দেখো আমরা এখানে ডিপেন্ড করতেছি আমরা কোন এনগেজ থ্রেডটা কনসিডার করতেছি। তো আমরা দেখছি যে কোন থ্রেডের মধ্যে স্ট্রেসটা ম্যাক্সিমাম, ফার্স্ট ফার্স্ট থ্রেড। ফার্স্ট থ্রেডের ক্ষেত্রে লোডটা কতটুকু হয় অ্যাপ্লাইড লোডের 0.38 0.38 obviously এটা সবসময় লিখতেছি minus twice f pi dm nt times p। তো এখানে আমরা যেহেতু বিয়ারিং স্ট্রেস বলতেছি আমরা সবসময় কোনটা স্ট্রেসটা বের করার সময় আমরা কোনটা কনসিডার করি ম্যাক্সিমাম লিমিট। আমরা যদি ধরো সেকেন্ড থ্রেডটা কনসিডার করি তখন বিয়ারিং স্ট্রেস বাড়বে না কমবে? কমবে স্যার। কারণ ওইখানে আমরা দেখতেছি যে লোডটাও রিডিউস হইতেছে, আমরা থ্রেড নিয়ে যত নিচে নামতেছি। তো এখানে দেখো ওই ফর্মুলাটাই, the bearing stress sigma b with one thread carrying 0.38 force and a total তাইলে resultant ফোর্সটা কি 0.38 times applied load। এটা তো বুঝছো, কারণ আমরা ফার্স্ট থ্রেডের বিয়ারিং স্ট্রেসটা ক্যালকুলেট করতেছি। ফার্স্ট থ্রেডের যদি বিয়ারিং স্ট্রেসটা ক্যালকুলেট করি এখানে এনটির ভ্যালু কত আসবে 1। এখানে যদি কোশ্চেনে স্পেসিফিক্যালি বলতো ডিটারমাইন দ্য বিয়ারিং স্ট্রেস ইন দ্য সেকেন্ড এনগেজ থ্রেড, তখন কি এটা করলে হইতো? না তখন স্যার। আমাদের লোডটার ভ্যালু কি 0.8 থাকতো? অবভিয়াসলি ওটা থাকতো না, তখন আমাদের লোডটার ভ্যালু আসতো কত 0.25 আর এনটির ভ্যালু কত আসতো 2। তো আলটিমেটলি দেখতে দি বিয়ারিং স্ট্রেসটাও ফার্দার অনেক কমতেছে। সো এই জিনিসগুলো খেয়াল করবা, ছোট ছোট জিনিস। ধরো পরীক্ষার হলে এটা না বলে স্যার বলতে পারবে যে ফাইন্ড দ্য বিয়ারিং স্ট্রেস ইন দ্য থার্ড এনগেজ থ্রেড, তখন কিন্তু এটা করলে হবে না কি। তো এটা মাথায় রাখবা। তো এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। ফাইনালি যেটা বলছে যে বিয়ারিং স্ট্রেসের পরে কি করতে বলছে, ফাইন্ড দ্য থ্রেড বেন্ডিং স্ট্রেস এট দ্য রুট অফ দ্য থ্রেড। বেন্ডিং স্ট্রেস এট দ্য রুট অফ দ্য থ্রেড। তো এটা ক্যালকুলেট করার জন্য দেখো যে আবার উপরে ফর্মুলা দেয়া আছে। এখানে দেখো যে কোনো টাফ কোনো ক্যালকুলেশন নেই। কোন ক্যালকুলেশন করছি আমরা না টাফ স্যার। কিছু। এখান থেকে ধরো আমরা ওই ফর্মুলা নিয়ে বসায় সাবস্টিটিউট করে বের করতেছি। তো আগে যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক বেশি ইজি আর কি, বাট একটু লেন্দি প্রসেস। তুমি যদি ধরো এক্সাম হলে এই চ্যাপ্টার প্র্যাকটিস নাও করে যাও, তুমি যদি আইডিয়া থাকে তাও দেখবা যে আনসার করতে পারতেছো। ফর্মুলাটা দিতে আছে যে find the thread root bearing stress with one thread carrying 0.38 ফার্স্ট থ্রেডের তার চিন্তা করছে। তো এখানে থ্রেড রুট বিয়ারিং স্ট্রেসের ফর্মুলাটা জানি কই ছিল, এই যে the bending stress at the root of the thread sigma b is given by 6f divided by pi dr nt times p। এখানে কোন থ্রেডটা কনসিডার করা লাগবে আবার? এনগেজ থ্রেড। এনগেজ থ্রেড, ওই যে ফার্স্ট থ্রেডটা আছে, ফার্স্ট এনগেজ থ্রেড। তাহলে তোমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা। জাস্ট ওই ফর্মুলা থেকে একটু সিমিলার, ওইখানে 12 ছিল এখানে 6 আছে। আর কিছু জিনিস মাথায় রাখবা কি, অনেক সময় ধরো তাড়াহুড়ো করতে গেলে অঙ্ক করতে গেলে দেখবা যে ডিএম ডিআর এই ভ্যালুগুলা মাথায় রাখো। এখানে দেখো কিন্তু বিয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে ছিল ডিএম, এই ফর্মুলাতে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে এখানে ডিআর হয়ে গেছে। তো ধরো তাড়াহুড়ো করতে গেলে এখানে ডিএম এর জায়গায় ডিআর বসায় দিবে। এই জিনিসটা কইরো না, একটু অ্যালার্ট থাকলে দেখবা যে পারতেছো। স্যার। তো ওই যে থ্রেড রুট বেন্ডিং স্ট্রেস এটা আসলে এটা এখান থেকে ক্যালকুলেট করে ফাইনালি আসলো যে এটার ভ্যালু 41.5 মেগাপাস্কাল।
এন্ড এটা আসার পরে এখানে দেখা যায় যে আমরা মেজর পার্টটা শেষ করে ফেলছি। ফাইন্ড দ্য থ্রেড পেন্ডিং স্ট্রেস এট দ্য রুট অফ দ্য থ্রেড। ঝামেলা হয়েছে এই দুই পার্টটা নিয়ে। ডিটারমাইন দ্য von Mises stress at the root of the thread। এটা পারবা? পারবা কেউ? ফিফথ চ্যাপ্টারে করানো হয়েছিল না? হ্যাঁ, আমরা ফিফথ চ্যাপ্টারে এটা ক্যালকুলেশনটা করে আসছি কিভাবে von Mises প্রিন্সিপাল stress- স্ট্রেস বের করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো আগের চ্যাপ্টারগুলোতে যেভাবে আমরা করছিলাম কি von Mises স্ট্রেসের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল স্ট্রেসটা বের করছিলাম, তারপর ওই জিনিসটা আমরা সাবস্টিটিউট করে von Mises স্ট্রেসটা বের করছিলাম। তো এই জিনিসগুলো আমরা আগে করে আসছি। তোমরা হয়তো ধরো অলমোস্ট 7 মান্থস হয়ে গেছে, তো রিভিউ করো নাই, এই জন্য নতুন নতুন লাগতে পারে, বাট ওই আগের লেকচারগুলো দেখলে দেখবে যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো von Mises স্ট্রেসটা আর কিছুই ছিল না, এটা ছিল মানে চ্যাপ্টার নাম্বার 5 এর von Mises স্ট্রেস। স্লাইড দেখা যাচ্ছে না? জি স্যার। চ্যাপ্টারে দেখো যে কিছু স্ট্রেসের ভ্যালুগুলো দেওয়া আছে ওই স্ক্রু ডিজাইনের ক্ষেত্রে, যে 3 ডাইমেনশনাল স্ট্রেসের ভ্যালুগুলো ওই চ্যাপ্টারে দেওয়া ছিল, সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, টাউ এক্স ওয়াই, টাউ ওয়াই জেড, টাউ জেড এক্স। তো von Mises স্ট্রেস বের করার জন্য ফর্মুলা ছিল এইটা, মনে আছে? বা এটা ছিল ফর্মুলা দেখে চেনার কথা। আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা von Mises স্ট্রেসটা বের করছি। তো von Mises স্ট্রেস বের করার জন্য আমাদের 3 ডাইমেনশনাল স্ট্রেসের ভ্যালুগুলো লাগবে, সিগমা এক্স, সিগমা ওয়াই, টাউ এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। তো এই ফর্মুলার জন্য আমাদের কি লাগবে? এই প্যারামিটারসগুলো লাগবে, এই প্যারামিটারসগুলো লাগবে। এখন এই প্যারামিটারসগুলো বা এই ফর্মুলা কই থেকে পাবো? এই যে উপরেরটা, আমরা তো বের করছি স্ট্রেসগুলো। হ্যাঁ এই স্ট্রেসগুলো বের করছি। আবার যদি আমরা চ্যাপ্টারের ওই এক্সপ্লেনেশনে যাই, স্যার কোন কোঅর্ডিনেটে বের করছি? এই যে ডেরিভেশনটা এইটা কনসিডার করে এইখান থেকে কোঅর্ডিনেট ঠিকই আছে, যে এক্স ওয়াই দেখছো কোঅর্ডিনেট সিস্টেম, সমস্যা নেই। তো এইখানে দেখো যে ফাইনালি ওই ফর্মুলার পরে যে প্রিন্সিপাল স্ট্রেস কোনটা কি হবে এখানে ওরা বলেই দিছে। তো এটাও ধরো প্ল্যান করার কিছু নাই, আমরা এখান থেকে প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুগুলো দেখবা যে এই ভ্যালুগুলো তুমি আগে বের করছো, 6f বাই পাই dr ntp। এটা কোনটা আসলে? এটা কোন স্ট্রেস? এই যে একটু আগে আমরা বের করছি 6f পাই dr ntp, এটা ছিল Bearing stress। বেন্ডিং স্ট্রেস এট দ্য রুট অফ দ্য থ্রেড। এটাও বের করছি। আবার দেখো -4f বাই পাই dr স্কয়ার, এটা কোনটা? শেয়ার স্ট্রেস। Stress। এটা শেয়ার স্ট্রেস, না স্যার। শেয়ার এটা হচ্ছে না, 5 স্যার। নাম্বার যেটা বের করলাম। কম্প্রেসিভ স্ট্রেস স্যার, এটা বের এটা- করছি না? হ্যাঁ এই দেখে যে এখানে শেয়ার স্ট্রেস। তো দেখা যায় এই ভ্যালুগুলো আগে বের করছি, আমাদের নতুন করে ক্যালকুলেশন করার কিছু নাই, আমরা জাস্ট এখানে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড টাওয়ার ভ্যালুগুলো ওই যে আগে ওইখান থেকে আমরা ফর্মুলা বসাই দিয়েছি। স্যার এগুলো কি দেওয়া থাকবে স্যার এই ডাটাগুলো? ফর্মুলা সবকিছু দেয়া থাকবে, তোমার জানা টর্শনাল লাগবে স্ট্রেসটা স্যার ওয়াই জেড এক্স কি হবে? না। কি বললা? টর্শনাল স্ট্রেস ওয়াই জেড এক্স দেখাচ্ছে। আচ্ছা স্যার টর্কটা স্যার। জি স্যার এটা কি বলছেন? এক্স ওয়াই জেড ঠিকই তো আছে। তুমি দেখো এখানে তোর আরেকটা এক্সিস মিস হয়েছে, টর্শনাল স্ট্রেস টর্কটা কোন দিকে হবে? এই সার্কেল বরাবর হবে না? জি স্যার। ইমাজিন করতে পারতেছি না। এটা ঝামেলা, বুঝছো? 3D 2D থেকে 3D ইমেজিং করা। তোমাদের এই জিনিসটা ক্লাসে হইলে মার্কার দিয়ে বুঝাই দেওয়া যায়। স্যার এখনো ভিডিও অন করে বোঝানো যাবে, বিজি ভিডিওতে যদি মার্কার দেয়। একজন জি স্যার বলছে কে জানি মনে হচ্ছে।
তো এটা আর কি আমি দেখা দিব না। তো এখানে দেখা যায় 3 ডাইমেনশনাল স্ট্রেসেস ওই ভ্যালুগুলো সাবস্টিটিউট করছি, সাবস্টিটিউট করে ওই ফাইনালি যে বন মিসার স্ট্রেস ওটার ইকুয়েশন কিন্তু এই চ্যাপ্টারে দেয়া নাই, বুঝছো? তো তোমার যদি হ্যান্ডবুক থাকেও হ্যান্ডবুকে দেখবা যে এই চ্যাপ্টারে এই ফর্মুলাটা দেয়া থাকবে না। তো তোমাদের কোন জায়গায় যাওয়া লাগবে? 5 নম্বর। আগের chapter যে চ্যাপ্টারে ধরো বন মিসার স্ট্রেসটা দেয়া ছিল, চ্যাপ্টার নাম্বার 5 এ প্রবাবলি ছিল এই যে বন মিসার স্ট্রেস চ্যাপ্টার নাম্বার 5 পেজ নাম্বার 223 ইকুয়েশন 5.14। এটা যদি হয়ে যায় বন মিসার স্ট্রেস তো খুবই সিম্পল। তো এইখানে আরেকটা পার্ট আছে যেটা মানে ম্যাক্সিমাম শেয়ারস এট দ্য রুট অফ দ্য থ্রেড, এই পার্টটার দরকার নাই, তোমরা জি পর্যন্ত করলেই হবে, বুঝছো? এটা হইলে আবার লেন্দি হয়ে যাবে, বুঝছো? যেটা হচ্ছে যে এখানে কি করে আবার ওই যে শেয়ার স্ট্রেসের ফর্মুলাগুলো আবার ইউজ করা লাগবে। আমি বলে দিই সিম্পলি, এখানে বলছি যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করার জন্য ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ব্যাপারটা পরীক্ষায় আসবে না, দিব না আমি, বাট তাও জানার জন্য বলতেছি যে কি করা লাগবে। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করার জন্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ফর্মুলা আমাদের মনে হয় চ্যাপ্টার নাম্বার 3 তে দেওয়া আছে। দেখি চ্যাপ্টার নাম্বার 3 তে যাই। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করার জন্য আমাদের এই যে প্রিন্সিপাল শেয়ার স্ট্রেসটা বের করা লাগবে, ওই যে আগের চ্যাপ্টারের মতো। মোর সার্কিট যোগ করার দরকার নাই, আমাদের প্রিন্সিপাল শেয়ার স্ট্রেসটা এই ফর্মুলা ইউজ করে বের করতে হবে, সিগমা 1 সিগমা 2। তো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করার জন্য আমাদের প্রিন্সিপাল স্ট্রেস দেখবা যে তিনটা থাকে, সিগমা 1 সিগমা 2 সিগমা 3। এর মনে আছে যে তিনটা কন্ডিশন ছিল, কোনটা বড় কোনটা ছোট, ওইটা ইউজ করে আমরা নিতাম আগের চ্যাপ্টারে। জি স্যার। যে কন্ডিশন ছিল when sigma 1 is greater than sigma 2 then tau max equals to something। জি স্যার। হ্যাঁ, তো ওই চ্যাপ্টারের মতোই যে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা লাগবে, যে আমাদের প্রিন্সিপাল 3 ডাইমেনশনাল স্ট্রেস থেকে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস বের করা লাগবে। তো এই ফর্মুলা ইউজ করে ওরা প্রিন্সিপাল স্ট্রেসটা বের করে, তারপর আরেকটা ফর্মুলা ইকুয়েশন 3.16। দেখছো, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো খুঁজে পাবো না, সবই বইতে দেওয়া আছে, বাট করতে গেলে এই যে এটা তো কি প্রিন্সিপাল স্ট্রেস বের করার ফর্মুলা। তারপর আমরা যদি ইকুয়েশন 3.16 এ যাই, where is ইকুয়েশন নাম্বার 3.16, প্রিন্সিপাল স্ট্রেস বের করার পরে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কি টাউ। তো এখানে দেখবে যে আমরা তিনটা শেয়ার স্ট্রেস পাবো, টাউ হাফ, 1/2, 2/3, 1/3, and of course tau max equals to tau 1/3। মানে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমরা যে প্রিন্সিপাল স্ট্রেসটা বের করতেছি এই অর্ডারে থাকা লাগবে, যে where sigma 1 is the greatest and sigma 3 is the least value of principal stresses। বুঝছো জি স্যার। না কমপ্লিকেটেড হয়ে গেছে? তাহলে যদি অর্ডার মানে অন্যরকম করে দেয় তাহলে কি আমাদের অর্ডার এরকম করে নিতে হবে? হ্যাঁ, অর্ডার অন্যরকম যেভাবে আসুক, আমাদের এখানে সিগমা 1 এর ভ্যালু আসবে ম্যাক্সিমামটা বসাবো, আর সিগমা 3 এর ভ্যালুটা ম্যাক্সিমামটা বসাবো। স্যার সিগমা তো আমাকে বেরি করতে হবে, এটা sigma ম্যাক্সিমাম 1, আসবে sigma ওটা 2 1। হ্যাঁ, ম্যাক্সিমাম যেটা আসবে ওইটা 1 2 3। এখানে তো ওগুলা সাবস্টিটিউট করে তারপর আমাদের টাউ ম্যাক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এটা দেখছি যে বেশি লম্বা হয়ে যায় একটা, এত কিছু করার দরকার নেই, তোমরা ওই যে জি পর্যন্ত করলেই হবে আর কি।